ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্বিতীয় ক্লাসে আজকে আমরা প্রাচীন রাজবংশ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রাচীন বাংলার রাজবংশ বা প্রাচীন রাজবংশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা মৌর্য বংশ থেকে সেন বংশ পর্যন্ত শেষ করব এবং পরবর্তী ক্লাসে বাকিটা শেষ করব। এবং আমি তোমাকে এইখানে যেই বিষয়গুলো করাবো বা যে বিষয় নিয়ে আলোচনা করব বা ইনফরমেশন গুলো দিব, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নেই। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা যেই রাজবংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশ, মৌর্য বংশ। এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। এই যে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা ধননন্দকে পরাজিত করে, চাণক্যের সহায়তায় মগধ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। এই যে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য, এর রাজধানী কি ছিল? এর রাজধানী ছিল পাটালিপুত্র। এর রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র, পাটালিপুত্র। তারপরে এর যে তোমার প্রধানমন্ত্রী, এর প্রধানমন্ত্রী কে ছিল? এর প্রধানমন্ত্রী ছিল চাণক্য। এর প্রধানমন্ত্রী ছিল চাণক্য, তক্ষশিলার একজন বিখ্যাত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ, যার নাম হচ্ছে চাণক্য, যার ছদ্মনাম কৌটিল্য, যার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম অর্থশাস্ত্র, এবং রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্যের জন্য যাকে প্রাচীন ভারতের বা ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। তাহলে চাণক্য, চাণক্যের ছদ্মনাম কি? কৌটিল্য। চাণক্যের ছদ্মনাম কি? কৌটিল্য। তাহলে প্রধানমন্ত্রী মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, রাজধানী পাটালিপুত্র, প্রধানমন্ত্রী চাণক্য, এবং চাণক্যের ছদ্মনাম কি ছিল? কৌটিল্য। চাণক্যের ছদ্মনাম কি ছিল? কৌটিল্য। এবং এই চাণক্যর যে গ্রন্থটি কি ছিল? অর্থশাস্ত্র। চাণক্যের গ্রন্থটি কি ছিল? অর্থশাস্ত্র, এবং প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় একজন তোমার হচ্ছে যে গ্রিক পরিব্রাজক এসেছিলেন, যার নাম হচ্ছে মেগাস্থিনিস। যার নাম কি? মেগাস্থিনিস। তো তার গ্রন্থের নাম কি? ইন্ডিকা। তার গ্রন্থের নাম কি? ইন্ডিকা। তাহলে মেগাস্থিনিসের গ্রন্থের নাম কি ছিল? ইন্ডিকা। এই যে তোমার তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, রাজধানী পাটালিপুত্র, প্রধানমন্ত্রী চাণক্য, তার ছদ্মনাম কৌটিল্য, এবং তার গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। তার যে গ্রন্থ ছিল, গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। এবং মেগাস্থিনিস, তার গ্রন্থের নাম ইন্ডিকা। এবং তোমার হচ্ছে যে এখানে তারপর আমরা যে বিষয় সম্পর্কে দেখব, বা তোমার হচ্ছে অশোক সম্পর্কে দেখব, সম্রাট অশোক সম্পর্কে দেখব। অশোক ছিল এই যে তোমার হচ্ছে যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, এবং তার সময় তাকে বলা হতো বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাহলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইনকে সম্রাট অশোক, বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইনকে সম্রাট অশোক। এবং এই অশোকের সময় একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে কৌলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধে 1 লক্ষ মানুষ মারা যায়। এবং এই যে কৌলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তার মনে, এই যে অশোকের মনে গভীর অনুশোচনা তৈরি হয়, এবং তিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন, বা কৌলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বা স্বীকৃতি পায়, এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের স্বীকৃতি পায় বা মর্যাদা পায়। তাহলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের স্বীকৃতি পায় বা মর্যাদা পায়, অশোককে বলা হতো বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তার সময় যুদ্ধ ছিল কৌলিঙ্গ যুদ্ধ, 1 লক্ষ মানুষ মারা গিয়েছিল। তাহলে আমরা কি দেখলাম? মৌর্য বংশ সম্পর্কে দেখলাম। এরপরে আমরা কি দেখব? গুপ্ত বংশ সম্পর্কে। তো চলো আমরা গুপ্ত বংশ সম্পর্কে দেখি। এরপরে আমরা জিনিসটা দেখব গুপ্ত বংশ সম্পর্কে। আমরা দেখব গুপ্ত বংশ সম্পর্কে। এবার আমরা দেখব গুপ্ত বংশ সম্পর্কে। গুপ্ত বংশ, এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত। এবং এই গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শ্রেষ্ঠ
তোমার রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। এবং এই যে গুপ্ত বংশকে সামগ্রিকভাবে তোমার স্বর্ণযুগ বলা হতো। গুপ্ত বংশকে সামগ্রিকভাবে স্বর্ণযুগ বলা হতো। এই যুগে তোমার যে ভাস্কর্য স্থাপত্যের ব্যাপক উন্নয়ন ঘটে এবং এই যুগের ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী। এই যুগের ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী। এই যুগের ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী। আচ্ছা, এই যুগের ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে বলা হতো নেপোলিয়ন। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? এই সমুদ্রগুপ্তকে। তাহলে সমুদ্রগুপ্তকে কি বলা হতো? প্রাচীন ভারতের নেপোলিয়ন। এবং এই গুপ্ত বংশকে সামগ্রিকভাবে কি বলা হতো? স্বর্ণযুগ। এবং ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী। এবং তোমার হচ্ছে যে এই যে তোমার গুপ্ত বংশের যে রাজধানী কি ছিল? রাজধানী ছিল পাটালিপুত্র। গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। তাহলে তোমার হচ্ছে যে মৌর্য বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। এবং তোমার যে সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র তোমার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ক্ষমতায় পাটালিপুত্রের সিংহাসনে বসেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমান 9 জন গুণী ব্যক্তি একত্রকে বলা হতো নবরত্ন। তাহলে তাদের একত্রকে বলা হতো নবরত্ন। এদের মধ্যে 3 জন হচ্ছে কালিদাস, অমর সিংহ, বরাহ মিহির। কালিদাস, অমর সিংহ আর হচ্ছে যে বরাহ মিহির। আর একটা কি? বরাহ মিহির। তাহলে কালিদাস, অমর সিংহ আর বরাহ মিহির, এই 3 জন কি ছিল? 3 জন ছিল তার নবরত্নের প্রধান 3 জন। এই কালিদাস হচ্ছে সংস্কৃত ভাষার একজন বিখ্যাত কবি। অমর সিংহ কি ছিলেন? অমর সিংহ ছিলেন একজন ব্যাকরণবিদ এবং তোমার হচ্ছে অভিধান প্রণেতা, ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা। তার প্রসিদ্ধ একটা অভিধান কি ছিল? অমর কোষ। তার প্রসিদ্ধ একটা অভিধান কি ছিল? অমর কোষ। আর এই বরাহ মিহির ছিলেন জ্যোতির্বিদ। কি ছিলেন? জ্যোতির্বিদ। এবং 6ষ্ঠ শতকের প্রথমার্ধে হুনদের আক্রমণে এই গুপ্ত বংশের পতন ঘটে। আর এই যে তোমার হচ্ছে যে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় গুপ্ত সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত হয়। তো 6ষ্ঠ শতকে প্রথমার্ধে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। পতন হয়। এরপরে তোমার বাংলায় তোমার গুপ্ত সাম্রাজ্যের পতন হয়। আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে দেখলাম। তোমার প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত, তাকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। স্বর্ণযুগ বলা হতো গুপ্ত যুগকে। ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী। রাজধানী পাটালিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের 9 জন জ্ঞানী ব্যক্তি আর কি তার দরবারে সমবেত হতো। সেই 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। কালিদাস, অমর সিংহ, বরাহ মিহির। আর কালিদাস হচ্ছে সংস্কৃত ভাষার বিখ্যাত কবিকে এই যে কালিদাস। আর অমর সিংহ কি ছিল? একজন তোমার হচ্ছে যে অভিধান প্রণেতা, বিখ্যাত প্রসিদ্ধ অভিধান হচ্ছে অমর কোষ। বরাহ মিহির ছিল তোমার হচ্ছে যে জ্যোতির্বিদ। 6ষ্ঠ শতকে এশিয়ার দুর্ধর্ষ যাযাবর জাতি হুনদের আক্রমণে এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। এবং গুপ্ত সাম্রাজ্যের পতনের পরে তোমার বাংলায় 2টি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। সেটা হচ্ছে তোমার বঙ্গ আর একটা হচ্ছে গৌড়। এই যে বঙ্গ রাজ্য শাসন করতেন 5 জন রাজা, যাদের একত্রে মহারাজা ধীরাজ বলা হতো। মহারাজা ধীরাজ। এই 5 জনকে একত্রে মহারাজা ধীরাজ বলা হতো, যাদের মধ্যে হচ্ছে গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচরদেব, সুধন্যাদিত্য এবং দ্বাদশাদিত্য। গোপচন্দ্র, ধর্মাদিত্য, তোমার সমাচরদেব, সুধন্যাদিত্য এবং দ্বাদশাদিত্য, এই 5 জনকে বলা হতো মহারাজা ধীরাজ। এরপরে তোমার বঙ্গের পরে তোমার যে রাজ্যটা আসে সেটা হচ্ছে গৌড় রাজ্যের তোমার 594 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে শশাঙ্ক, 594 খ্রিস্টাব্দে শশাঙ্ক এই গৌড় রাজ্য দখল করেন এবং গৌড় রাজ্য দখল করে স্বাধীন গৌড় রাজ্য তিনি শাসন করতেন। তাহলে 594 শশাঙ্ক গৌড় রাজ্য দখল করেন এবং এই যে গৌড় রাজ্যকে তিনি সামগ্রিক যে জনপদ ছিল বা বাংলার যে সমগ্র জনপদগুলোকে একত্রিত করে তিনি নাম দেন হচ্ছে গৌড়। সমগ্র জনপদগুলোকে একত্রিত করে নাম দেন গৌড়। এই যে শশাঙ্ককে বলা হতো অবিভক্ত বাংলার স্বাধীন এবং সার্বভৌম রাজা। অবিভক্ত বাংলার স্বাধীন এবং সার্বভৌম রাজা। তাহলে অবিভক্ত বাংলার স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন? সার্বভৌম রাজা ছিলেন তোমার এই
শশাঙ্ক। তাহলে অবিভক্ত রাজার স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। তারপরে তার এই শশাঙ্কের উপাধি কি ছিল? শশাঙ্কের উপাধি ছিল তোমার হচ্ছে যে রাজাধিরাজ। শশাঙ্কের উপাধি কি ছিল? রাজাধিরাজ। এবং আরেকটা ছিল কি? মহাসামন্ত। মহাসামন্ত, তার উপাধি কি ছিল? রাজাধিরাজ বা মহাসামন্ত। তারপরে এই যে শশাঙ্ক, শশাঙ্ক রাজধানী স্থাপন করেন কোথায়? রাজধানী স্থাপন করে তিনি হচ্ছে যে রাজধানী স্থাপন করেন মুর্শিদাবাদ, তোমার হচ্ছে যে কর্ণ সুবর্ণে। কর্ণ সুবর্ণে তিনি রাজধানী স্থাপন করেন কর্ণ সুবর্ণে, যেটা বর্তমানে মুর্শিদাবাদে, যেটা বর্তমানে মুর্শিদাবাদে। এরপরে শশাঙ্কের পর তোমার হচ্ছে যে বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, যার পরে তোমার সপ্তম এবং অষ্টম শতকে তোমার যেই তোমার হচ্ছে যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়, সেটা তোমার হচ্ছে যে মাৎসন্যায়। মাৎসন্যায় সম্পর্কে আমরা দেখব। তো রাজধানী ছিল শশাঙ্কের কর্ণ সুবর্ণে এবং পরবর্তীতে যেটা বলা হয় মুর্শিদাবাদে। এরপরে পুষ্যবতী রাজ্য। পুষ্যবতী রাজ্যের তোমার হচ্ছে যে শ্রেষ্ঠ রাজা তোমার হচ্ছে যে হর্ষবর্ধন, এবং তার সভাকবি ছিল বাণভট্ট। এবং এই হর্ষবর্ধনের যে সভাকবি বাণভট্ট, তার বিখ্যাত যে গ্রন্থ ছিল হর্ষচরিত। তো এই তো মূলত বঙ্গ এবং গৌড় সম্পর্কে দেখলাম। এবার আমরা যে জিনিসটা সম্পর্কে দেখবো সেটা হচ্ছে মাৎসন্যায়। এবার আমরা যে জিনিসটা সম্পর্কে দেখবো সেটা হচ্ছে কি? মাৎসন্যায়। মাৎসন্যায় মূলত পুকুরের বড় মাছ ছোট মাছগুলোকে যেভাবে খেয়ে ফেলে, তার ধারণা থেকেই মাৎসন্যায় ধারণার উৎপত্তি। পুকুরের বড় মাছ ছোট মাছগুলোকে যেভাবে খেয়ে ফেলে, সেই ধারণা থেকেই তোমার মাৎসন্যায় ধারণাটি উৎপত্তি। মাৎসন্যায়, সেই ধারণা থেকেই তোমার মাৎসন্যায় ধারণাটির উৎপত্তি। সপ্তম এবং অষ্টম শতকে তোমার সপ্তম এবং অষ্টম শতকে তোমার মাৎসন্যায় ধারণা তোমার যে অরাজকতা এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, সেটাই তোমার মাৎসন্যায়। বাংলায় অরাজকতা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তোমার হচ্ছে যে বিভিন্ন সামন্ত রাজারা তোমার রাজা হওয়ার কল্পনায় অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, বাংলায় একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়। এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে এই মাৎসন্যায় ধারণার তোমার উল্লেখ রয়েছে। মূলত তোমার পাল যুগের অভ্যুত্থান পূর্ববর্তী সময়কেই তোমার মাৎসন্যায় বলা হয়। মাৎসন্যায়ের পরে তোমার পাল রাজ্য মানে প্রতিষ্ঠিত হয়, বা পাল বংশের বা পাল রাজ্যের যে পূর্ববর্তী সময়কেই বলা হয় মাৎসন্যায়, যেটা সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে তোমার বলা আছে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে, রামচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে তোমার এই মাৎসন্যায়ম বা পাল যুগের অভ্যুত্থান পূর্ববর্তী সময়কে মাৎসন্যায়ম বলা হয়। মাৎসন্যায়ম বলা হয়। এটা তোমার সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে বলা আছে। তাহলে অরাজকতা পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মাৎসন্যায়। বিশৃঙ্খলা পরিস্থিতি, অরাজকতা বা বিশৃঙ্খলা পরিস্থিতিকে বলা হয় মাৎসন্যায়। তো মাৎসন্যায় সম্পর্কে আমরা দেখলাম। এরপরে মাৎসন্যায়ের পরে তোমার যেই রাজ্য প্রতিষ্ঠিত হয় বা যেই রাজ্য তোমার আসে, সেটা হচ্ছে তোমার হচ্ছে পাল রাজ্য বা পাল বংশ। এবার আমরা পাল বংশ সম্পর্কে আমরা একটু দেখি। পাল বংশের প্রতিষ্ঠাতাকে বলো। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। ধর্মপাল হচ্ছে শ্রেষ্ঠ রাজা। এবং শেষ রাজা হচ্ছে মদন পাল। এই যে গোপাল পাল বংশের তোমার গোপালের মাধ্যমে পাল বংশের প্রতিষ্ঠা হয়। এবং গোপাল বা পাল বংশের যে তাদের যে ধর্ম ছিল, তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বংশানুক্রমিক শাসন শুরু করে 400 বছরের মতো শাসন করে। 400 বছর শাসন করে। এরপরে যে তোমার হচ্ছে যে তাইলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, শেষ রাজা মদন পাল বৌদ্ধ ধর্ম বংশানুক্রমিক শাসন শুরু করে। এই যে ধর্মপালের সময়, ধর্মপাল তোমার হচ্ছে যে এর উপাধি ছিল বিক্রমশীল, এবং নওগাঁ জেলায় পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠা করেন। সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন কে? এই যে তোমার ধর্মপাল। এবং মদন পালের সময় সন্ধ্যাকর নন্দীর যে রামচরিত গ্রন্থ, মদন পালের পৃষ্ঠপোষকতায় সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ তিনি রচনা করেন। তার মানে মদন পালের পৃষ্ঠপোষকতায় তোমার হচ্ছে সন্ধ্যাকর নন্দীর সংস্কৃত যে কাব্য,
রামচরিত রচনা করেন। রামচরিত রচনা করেন কে? মদন পালের পৃষ্ঠপোষকতায়। এরপরে তোমার প্রথম মহিপাল, তোমার প্রতিষ্ঠাতা তোমার গোপাল, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। তারপরে প্রথম মহিপাল যে শাসন করে, প্রথম মহিপাল শাসন করে। প্রথম মহিপালের সময় তোমার 12টি চিত্র সম্বলিত, তালপাতায় অঙ্কিত 12টি চিত্র সম্বলিত তোমার হচ্ছে যে বৌদ্ধ যেই গ্রন্থ অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা, প্রজ্ঞাপারমিতা আর 12টি চিত্র সম্বলিত গ্রন্থ তার বিখ্যাত নিদর্শন। এবং এই যে দ্বিতীয় মহিপালের সময় তোমার যেটা হয় সেটা হচ্ছে একটা বিদ্রোহ হয়, সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। আর এই বিদ্রোহের নেতৃত্ব দেন হচ্ছে দিব্য। তাহলে দ্বিতীয় মহিপালের সময় একটা বিদ্রোহ হয়, সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ, যার নেতৃত্ব দেন কে? দিব্য। এই তো মোটামুটি তোমার পাল বংশ সম্পর্কে আমরা দেখলাম। এর বাইরে তো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এইগুলোই। তারপরে তোমার পাল বংশের পরে তোমার হচ্ছে যেই বংশটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে যে তোমার সেন বংশ। এই সেন বংশের মধ্য দিয়ে আমরা তোমার হচ্ছে যে আজকের ক্লাসটি শেষ করব। তো সেন বংশ সম্পর্কে আমরা একটু দেখি। সেন বংশ, সেন বংশ, এই সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সেন বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন যে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার হচ্ছে সামন্ত সেন। তিনি দক্ষিণাত্যের কর্ণাট থেকে বাংলায় আসেন বৃদ্ধ বয়সে এবং তোমার লাড়ো অঞ্চলের গঙ্গা নদীর তীরে বসতি স্থাপন করেন। তাহলে সামন্ত সেন বংশের প্রতিষ্ঠাতা, দক্ষিণাত্যের কর্ণাট থেকে বৃদ্ধ বয়সে বাংলায় আসেন এবং লাড়ো অঞ্চলের গঙ্গা নদীর তীরে তিনি বসতি স্থাপন করেন। এবং তিনি রাজ্য প্রতিষ্ঠা করেননি। রাজ্য প্রতিষ্ঠা না করায় তাকে প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় না। প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় কাকে? তার পুত্র হেমন্ত সেনকে। তাহলে প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেন। এরপরে শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি ছিলেন বিজয় সেন। এবং বিজয় সেন তিনি হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর তার প্রথম রাজধানী। হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর তার প্রথম রাজধানী। ওকে, তাহলে তার প্রথম রাজধানী কোথায়? প্রথম রাজধানী হচ্ছে বিজয়পুর। দ্বিতীয় রাজধানী কোথায়? দ্বিতীয় রাজধানী তিনি স্থাপন করেন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। এটা কিন্তু রাজধানী আর কি, বিক্রমপুরে, দুইটাই হচ্ছে রাজধানী। এবং শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। এরপরে বল্লাল সেন সম্পর্কে দেখি। বল্লাল সেন ছিলেন একজন লেখক এবং তিনি হচ্ছে পণ্ডিত। দান সাগর অদ্ভুত সাগর রচনা করেন। এবং এই অদ্ভুত সাগরটা তোমার তিনি শেষ করতে পারেননি, শেষ করেছেন কে? তার পুত্র লক্ষণ সেন। অদ্ভুত সাগর শেষ করেছেন কে? তার পুত্র লক্ষণ সেন। তাহলে দান সাগর অদ্ভুত সাগর শেষ করেন কে? রচনা করেন কে? বল্লাল সেন। অদ্ভুত সাগর শেষ করেন লক্ষণ সেন। এবং তিনি বেশ সংস্কারমূলক কাজ করতেন, তার মধ্যে কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে প্রচলিত। তিনি কৌলিন্য প্রথা। এবং লক্ষণ সেন সম্পর্কে আমরা একটু দেখি। লক্ষণ সেন তো মূলত তোমার 1178 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। 1206। কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই লক্ষণ সেনের অবকাশকালের রাজধানী নদিয়া বা নবদ্বীপ দখল করে। তাহলে এই যে লক্ষণ সেনের অবকাশকালীন ভবন নদিয়া বা নবদ্বীপ দখল করেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, তার মাধ্যমে তোমার উপমহাদেশে মুসলিম শাসন শুরু হয়। কিন্তু এখানে একটা তোমার ঝামেলা হয়, সে যে লক্ষণ সেনের পরেও তার দুইটা পুত্র, একটা হচ্ছে তোমার বিশ্বরূপ সেন, আর একটা হচ্ছে তোমার তিনি 1206 থেকে 1225, আর আরেকটা হচ্ছে তোমার কেশব সেন, তিনি 1225 থেকে 1230 এই পর্যন্ত তিনি শাসন করেন। তবে এখানে যে ঝামেলাটা হয় যে সেন বংশের সর্বশেষ রাজাকে লক্ষণ সেন নাকি কেশব সেন, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। অনেকেই তোমরা ঝামেলা মানে বলো যে ভাই কোনটা দিব পরীক্ষায় এখনো পর্যন্ত এমন কোনো সমস্যা হয়নি এবং সামনে হবেও না। তবে তোমাকে আমি বলি যে লক্ষণ সেনের মধ্য দিয়ে মূলত সেন বংশের তোমার যেই শাসন শেষ হয় বা হিন্দু রাজাদের যেই রাজ্য, এটাই তোমার পতন ঘটে। কিন্তু এখানে তোমার যদি পরীক্ষায় থাকে 1178 থেকে 1206 সেন বংশের সর্বশেষ রাজা
1178 থেকে 1206 দিয়ে কে দেয়া থাকতে পারে, বা শেষ বছর সর্বশেষ রাজা এই সময়টা দিয়ে বলতে পারবে কে, তখন হবে লক্ষণ সেন। আর যখন 1225 থেকে 1230 তখন কেশব সেন। এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই, কনফ্লিক্ট করার দরকার নেই। তো ভাইয়া এই যে তোমার আজকে আমি প্রাচীন রাজবংশটা শেষ করলাম, এরপরে আমরা দিল্লি সালতানাত থেকে শুরু করে একবারে তোমার উপমহাদেশে মুসলিম শাসন, দিল্লি সালতানাত থেকে শুরু করে একবারে তোমার নবাবী শাসন পর্যন্ত পরের ক্লাসে শেষ করে দিব। তবে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। তো আমরা এভাবে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি। তোমার হচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ক্লাসগুলো করতে পারো, বা সেকেন্ড টাইমের জন্য অনেক কাজে দিবে তোমার। তো ভাই দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।